টিকাদান শুরু আজ। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে দেয়া হবে ভিটামিন এ। হরমুজ প্রণালীতে আটকা চালান। ক্রুড অয়েল সংকটে বন্ধের শঙ্কায় ইস্টার্ন রিফাইনারি। এপ্রিলের মাঝামাঝি আসবে 1 লাখ টন। পরিশোধিত জ্বালানি সরবরাহ নিশ্চিতে জোর। সরকার গঠনের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক বিএনপির। যত দ্রুত সম্ভব কাউন্সিল দলকে সক্রিয় রাখার সিদ্ধান্ত। সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা। চুরি গেছে সংকেত বক্স, স্টেশন সংযোগ কেবল। পুরোপুরি বিকল ইন্টারলক সিস্টেম। ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল প্রকল্পের সিগন্যাল ব্যবস্থাপনা। ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা। এবং হরমুজ প্রণালী খুলতে 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। প্রত্যাখ্যান করে বোকামিপূর্ণ পদক্ষেপ আখ্যা ইরানের। পরিস্থিতি জটিল করলে ভয়াবহ হামলার হুঁশিয়ারি। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। সারা দেশে ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। উপসর্গ নিয়ে একদিনে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। উৎকণ্ঠায় অভিভাবকরা। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সারা দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। 15 মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ছাড়িয়েছে 5000 আর মৃত্যু হয়েছে 94 শিশুর। শনিবারও রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেছে রোগীর চাপ। অভিভাবকরা উৎকণ্ঠায় রয়েছেন 6 মাসের কম বয়সী শিশুদের নিয়ে। ডেট 17 তারিখ দিয়েছিল, আমি 17 তারিখে দিয়েছি, কিন্তু আমি টিকাগুলো পাইনি। এর জন্য আজকে আমার বাচ্চার অবস্থা অনেকটাই খারাপ। শরীরে বিচি বিচি বের হয়েছে, তো আমরা আর বুঝি নাই কি হয়েছে। জ্বরও ছিল 102, 3 এরকম ছিল। তবে আছে কিছুটা স্বস্তির খবরও। হাসপাতাল থেকে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে অনেকেই ফিরছে বাড়ি। গত মঙ্গলবার দিন রাতের বেলা ভর্তি হয়েছিলাম, এখন আল্লাহর রহমতে সুস্থ। এখন একটু সুস্থের দিকে আছি। ডাক্তার বলছে যে আজকে ছেড়ে দেওয়া যাবে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখনও ভর্তি হামে আক্রান্ত 3 শতাধিক শিশু। এখন পর্যন্ত এই হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। আজকের দিনে আমাদের এখানে 300-র বেশি রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত আমাদের যে পেশেন্ট ফ্লো আছে সব রোগীরই চিকিৎসা করতে সক্ষম। অধিক হারে সংক্রমণ ঠেকাতে টিকা নেওয়া থাকলেও বয়সসীমার সব শিশুদের টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে বলছেন, মেনে চলতে হবে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি। আগের টিকা দেওয়া থাকলেও তাকে দিতে হবে, এটা যেন বাদ না যায়। যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, সে তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি ওই আপনার জ্বর ঠান্ডা, আমি তার কাছে যাব না। আর মাস্ক পরতে হবে। এদিকে সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার বেশি সংক্রমিত 18 জেলার 30 উপজেলায় শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাবে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়। এই পর্যন্ত যত রোগী মিজেলে ভর্তি হয়েছে তার মধ্যে 82% রোগী হইল 5 বছর, মানে 6 মাস থেকে 5 বছরের নিচে। এই ব্র্যাকেটের ভিতরে রোগী 82%, এবং এইখানে ডেথটা বেশিও হচ্ছে। সেই কারণে আমরা ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস। হামে আক্রান্ত ও সন্দেহজনকদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাম প্রতিরোধে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি। টিকাটা দেওয়া যায়, আমরা দিয়ে যাব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হাম ও টিকাদান কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। মিরাজ, দেখুন, হাম বেশি সংক্রমিত দেশের 18টি জেলার 30টি উপজেলায় আজ হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এর মধ্যে বরগুনা সদর উপজেলা একটি। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রে। এখানে স্বাস্থ্যকর্মীরা টিকা নিয়ে শিশুদের অপেক্ষায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের কাছে প্রয়োজনীয় টিকা রয়েছে এবং টিকা প্রদানের জন্য যেসব সামগ্রী প্রয়োজন সেগুলো রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে বরগুনা সদর উপজেলাকে ইতিমধ্যে হামের হটস্পট ঘোষণা করা হয়েছে।
এখানে 149 জন হাম সংদিগ্ধ রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে 73 জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এতে মোট 25 জন হাম এবং একজন রুবেলা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তো এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে মোট 27 জন হাম সংদিগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন আরও 9 জন। তো আমরা বরগুনা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানতে পেরেছি যে এই হামের যে টিকাদান কার্যক্রম এটি মোট 21 দিন ব্যাপী চলবে এবং এখানে জেলার প্রায় 36,000 শিশুকে সদর উপজেলার 36,000 শিশুকে এই টিকা প্রদানের কার্যক্রমের আওতায় আনা হবে। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যারা ইতোমধ্যেই এই হামের টিকা গ্রহণ করেছেন যেসব শিশুরা, তাদেরকেও এই হামের টিকা প্রদান করা হবে এবং এই ক্যাম্পেইনে মোট 1 ডোজ করে টিকা প্রদান করা হবে। অন্যদিকে যেসব শিশুরা অসুস্থ অবস্থায় রয়েছেন সেই সব শিশুদের জন্যকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আমাদের স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে বরগুনা সদর উপজেলাকে হামের সবথেকে বেশি সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত করা হলেও সদর বরগুনা পৌরসভা এবং সদর উপজেলার যে মোট 10টি ইউনিয়ন রয়েছে এর মধ্যে 5টি ইউনিয়নে মোট 40টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। এখানে প্রতিটি টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন প্রয়োজনীয় টিকা এবং টিকা প্রদানের সামগ্রী নিয়ে, এবং এই যে টিকা প্রদানের কার্যক্রমটি এটি সফল করার জন্য কিন্তু বরগুনা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারণাও চালানো হয়েছে। তো আমরা গতকাল থেকেই দেখেছি যে যেসব সচেতন অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু তার নিকটবর্তী যেসব টিকাদান কেন্দ্র সেই টিকাদান কেন্দ্রে এর খোঁজ খবরও নিয়েছেন। আমরা এখানে সকালে এসে দেখেছি অনেক অভিভাবক এসেছেন, তারা তাদের শিশুদের বয়স অবগত করেছেন এই স্বাস্থ্যকর্মীদের এবং এখানে এসে তারা তাদের যে টিকা নিতে পারবেন কিনা সেই সব বিষয়ে তথ্য যাচাই করে গেছেন। তো আমার কাছে এই ছিল বরগুনা থেকে হামের টিকা প্রদানের যে তথ্য তার সবশেষ। বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। হরমুজ প্রণালীতে আটকা অপরিশোধিত জ্বালানি তেলের 3টি চালান, ফলে কাঁচামালের অভাবে বন্ধ হওয়ার শঙ্কায় দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। তবে জ্বালানি বিভাগ বলছে এপ্রিলের মাঝামাঝি বিকল্প রুটে দেশে আসছে 1 লাখ টন অপরিশোধিত তেল। এছাড়া পরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত থাকায় সংকটের ঝুঁকি নেই। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে যেখান থেকে বছরে মিলে প্রায় 15 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। তবে ইরান যুদ্ধের ধাক্কা এসে পড়েছে রাষ্ট্রীয় এ তেল পরিশোধনাগারে। জ্বালানি বিভাগের তথ্য মতে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী পেরিয়ে দেশে আসতে পারেনি অপরিশোধিত তেলের কোনো জাহাজ। কৌশলগত এ জলপথে বর্তমানে আটকা 3টি চালান, ফলে কাঁচামাল সংকটে ইস্টার্ন রিফাইনারি। মার্চ মাস শেষে মজুদ নেমে এসেছে 30,000 মেট্রিক টনে। পূর্ণ সক্ষমতায় চালালে যা দিয়ে বড়জোর সপ্তাহখানেক সচল রাখা যাবে রিফাইনারি। এই মাসের সেকেন্ড উইক থেকে ইয়ারএলের কাঁচামালের একটা গ্যাপ হবে, সেটা হয়তো 10-12 দিনের জন্য গ্যাপটা হবে। জ্বালানি বিভাগ বলছে বিকল্প রুটে 18 এপ্রিল দেশে আসতে পারে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল। তবে জাহাজ আসার পরও গভীর সমুদ্র থেকে খালাস কার্যক্রম শেষে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাতে সময় লাগবে দিন 10। এটা আসবে তো ওই উৎস থেকে, কিন্তু ভিন্ন বন্দর ব্যবহার করে আসবে, সেজন্য হয়তো কিছুটা বাড়তি পেমেন্ট দিতে হবে, বাট ওটা আমরা চেষ্টা করছি। আমরা যদি ওই শিপটা পেয়ে যাই তখন আর অসুবিধা হবে না আর কি। বিশেষজ্ঞরা মনে করেন সাময়িকভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও সংকট এড়ানো সম্ভব। সেক্ষেত্রে ডিজেল অকটেনের মতো অপরিশোধিত তেলের আমদানি নিশ্চিত রাখতে হবে। ইস্টার্ন রিফাইনারি আমাদের শুধু 15%-এর মতো সাপ্লাই দেয়, তো ওইটা ওই সেন্সে কোনো বড় কিছু না। বাট এই অবস্থায় আমাদের ইস্টার্ন রিফাইনারিতে যতটুকুই আমরা পাই এটা খুবই ভালো। কিন্তু কথা হচ্ছে ইস্টার্ন রিফাইনারির উপরে শুধু একমাত্র আমাদের এখন ভরসা করলে চলবে না, আমাদেরকে এই যে রিফাইন প্রোডাক্টটা উপরেই চিন্তা করতে হবে এবং রিফাইন প্রোডাক্টটা যতগুলা সোর্স থেকে আমরা আনতে পারি ওইভাবে চিন্তা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সংকটে কার্যকর করতে হবে সাশ্রয়ী নীতি। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিতে দেশে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ দাবি জানান শীর্ষ 9 উদ্যোক্তা। বিনিয়োগ আকর্ষণে বিদেশিদের জন্য ই-ভিসা চালুর প্রস্তাব দেন তারা। বাণিজ্যে গতি ফেরাতে দ্রুত গভীর সমুদ্র বন্দর এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর তাগিদ দেওয়া হয়। অর্থমন্ত্রী জানান
জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। দেশের শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে শনিবার শীর্ষ ৯ ব্যবসায়ীকে আলোচনার জন্য ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদও। বৈঠক সূত্রে জানা গেছে, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তাও চান তারা। বিনিয়োগ আকর্ষণে বিদেশি উদ্যোক্তাদের জন্য ই-ভিসা চালুর প্রস্তাব দেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্র বন্দর এবং শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল দ্রুত চালুর তাগিদ দেওয়া হয়। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে চাপে দেশের অর্থনীতি। এই চাপ মোকাবেলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে বাজেট সহায়তা চাওয়ার কথা জানান অর্থমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করার দাবি জানানো হয়। এনবিআরের সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে আওতা বাড়ানোর ওপর জোর দেন ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দলকে সক্রিয় রাখতে যত দ্রুত সম্ভব বিএনপির কাউন্সিল হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গুলশান কার্যালয়ে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সরকার গঠনের পর এটি ছিল বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। সভা শেষে মহাসচিব বলেন, যত দ্রুত সম্ভব কাউন্সিলের দিকে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোরবানির আগে নয়, কয়েক মাস সময় লাগবে। জ্বালানি ও হাম পরিস্থিতির পাশাপাশি সরকারের ৪৭ দিনের কার্যক্রম নিয়েও কমিটির সদস্যদের অবহিত করা হয় বলেও জানান মির্জা ফখরুল। বলেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের কাছ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছে। তবে বৈঠকে সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডগুলোকে আরো বিস্তৃত করার জন্য ভবিষ্যতে খুব দ্রুত কিভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়গুলো আলোচনা হয়েছে। এই ৪৭ দিনের যে কর্মসূচি প্রধানমন্ত্রী নিয়েছেন এবং এই কাজগুলোর সম্পর্কে দলের মতামত অর্থাৎ কমিটির মতামত তিনি নিয়েছেন। এবার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন। উদ্ধার করা হয়েছে ৬ জনের মরদেহ। কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হতাহতদের পরিবারকে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ১টা হঠাৎই কারখানার ভেতর আগুন। কিছু বুঝে ওঠার আগেই বাড়ে ভয়াবহতা। কেরানীগঞ্জের কদমতলীতে সেজার্স গ্যাস প্রো নামে লাইটার তৈরির কারখানাটিতে আগুনের খবরে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে যুক্ত হয় আরও ৪টি। ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কোনোখানে পানি পাই না, আমার বাড়ির তন রিজার্ভ ট্যাঙ্কি তন আমি তালা খোলা দেওয়ার পরে ওখান পানি দিয়ে প্রথম কাজটা শুরু করছি। পরে বিভিন্ন বাড়ির তন পানি জোগাড় করা আমরা পানি দিছি। স্থানীয়রা জানান, কারখানাটি টিন শেড হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও আগুনে টিনের চাল ও দেয়াল ধসে পড়ে। মর্মান্তিক এক ঘটনায় স্বজন ও সহকর্মীকে হারিয়ে থামছে না কান্না। গ্যাসের কারখানায় আগুন লাগছে, শেষে আমি দৌড়ে আইসি, আগুন লাগছে। এরকম মা আমি জানটা বাইছে, আমি কোনো রকম আইছি। ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এর আগে আরও দুবার আগুন লাগায় কারখানাটি সিলগালা করা হয়। এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। মালিক পক্ষের
গাফিলতি আছে অবশ্যই। এটা তো দেখছেন ভিতরে কাজ দেখেও বোঝা গেছে যে রিসেন্টলি তারা ওপেন করেছেন। আমাদের তদন্ত কমিটি যে সুপারিশ দিবে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। এর আগে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবার প্রতি 2 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা এ পর্যন্ত 6টা ডেড বডি পাইছি। এই এরিয়ার ভিতরে সম্পূর্ণভাবে সার্চ না করা পর্যন্ত আমাদের সার্চিং কার্যক্রম চলবে। ওনাদের চিকিৎসার দেখভাল করতে যত রকম টাকা পয়সা লাগবে মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণরূপে তা বেয়ার করবেন। উনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সুখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা, তাই দ্রুত এসব কারখানা সরিয়ে নেওয়ার দাবি তাদের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ঋণের কিস্তির মেয়াদ শেষ হলেও চালু হয়নি শাহজালালের তৃতীয় টার্মিনাল। দায়িত্ব দিতে জাপানের সঙ্গে আলোচনা, লাভজনক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস, ওপেন টেন্ডারের পরামর্শ। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সিগন্যাল ব্যবস্থাপনা। কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যাধুনিক সিগন্যাল সামগ্রী চুরি হয়ে যাওয়ায় পুরনো পদ্ধতিতে চলছে ট্রেন। এতে কমেছে গতি, যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রেলকর্মীদের। সংশ্লিষ্টরা বলছেন চুরি রোধ করা না গেলে বড় হুমকির মুখে পড়বে সার্বিক ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ বলছে সক্ষমতা না থাকায় ব্যর্থ তারা। নাজমুস সালেহির প্রতিবেদন। তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। চালককে জরুরি বার্তা দিতে সবুজ পতাকা নাড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা পয়েন্টসম্যানের। হাতে লোহার রিংয়ে বাঁধা সেই জরুরি বার্তা। এমন দৃশ্য স্মরণ করিয়ে দেয় ব্রিটিশ আমলে রেল পরিচালন ব্যবস্থাকে। শত বছরের পুরানো সেই পদ্ধতি যেন ফিরে এসেছে পদ্মা সেতু রেল সংযোগ রুটে। সিগন্যালের মালামাল চুরি হওয়ার জন্য রোদ বৃষ্টি ঝড় এটার মাঝেও এটা দিতে হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবহার করা হয়েছে দেশের সর্বাধুনিক সিগন্যাল পদ্ধতি। কিন্তু নিমতলা স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে দেখা যায় কম্পিউটার নিয়ন্ত্রিত ইন্টারলক সিস্টেম পুরোপুরি বিকল। ট্রেনের খবর নিতে হয় মোবাইলে, আর চালকের কাছে দেয়া হয় হাতে লেখা নির্দেশিকা। সিগন্যালের সমস্ত মেকানিজম চুরি হয়ে গেছে, যার ফলে আমাদের কোনো সিগন্যাল হয় না। আমরা এখন কোনো ক্রসিংও করতে পারি না, শুধু এক লাইনে গাড়ি চলে। এই রুটে রেল লাইনের পাশে বসানো সব সিগন্যাল বক্স চুরি হয়ে গেছে। এমনকি চুরি হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলাচলের খবর রেল কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার সরঞ্জামও। খোয়া গেছে এক স্টেশন থেকে আর এক স্টেশনের সংযোগ কেবল, সংকেত আদান প্রদানের রিলে সিস্টেমও। এদিকে প্রায় 13-14টার মতো ভাঙ্গা চোরাই নিয়ে গেছে। কোনো সিগন্যালে কাজ করছে না, আমাদের হোম পর্যন্ত অথবা আউটার পর্যন্ত গাড়ি পাইলটিং করে নিয়ে আসতে আসছে প্রত্যেকটা গাড়ি। ফলে সিগন্যাল সংশ্লিষ্টদের একমাত্র ভরসা এখন মোবাইল। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চলাচলের পথ নির্ণয় করেন পয়েন্টসম্যান। এতে ট্রেনের গতি কমার পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা ট্রেন চালকদের। থামতে এবং ছাড়তে সময় লাগছে, লুপ লাইন দিতে বাড়াতে আপনার সময় লাগছে। ম্যানুয়ালি পয়েন্ট সেট করে ওটা ভুল ভ্রান্তি বেশি হয়, আর যদি সিবিআই হয় তখন পয়েন্ট রং হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। রেল কর্মকর্তারা বলছেন চুরি ঠেকানো না গেলে অচিরেই হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। সাংকেতিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে ইতিমধ্যেই। যদি চুরি রোধ করা না যায়, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠিন পদক্ষেপে না যায়, তাহলে ভবিষ্যতে হয়তো বা এই জনগুরুত্বপূর্ণ একটি অঞ্চলের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। যদিও রেল পুলিশের দাবি সক্ষমতার অভাব ও নানা সীমাবদ্ধতায় বরাবরই ব্যর্থ তারা। আমাদের জনবল যদি আরো বেশি থাকতো বা লজিস্টিক সাপোর্ট যদি আরো বেশি থাকতো, তাহলে আমরা ওই যে 24 আওয়ার্স কিন্তু আমরা ওই যে পেট্রোলিং দিতে পারতাম। এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকে আমরা শনাক্তের জন্য আমরা কিন্তু তৎপরতা চালাচ্ছি। সারা দেশে 3000 কিলোমিটার রেলপথে স্টেশন আছে 470টি, আছে অসংখ্য রেল স্থাপনাও। অথচ রাষ্ট্রীয় এসব সম্পদের পাহারায় নিয়োজিত নিরাপত্তা রক্ষী মাত্র 4000। রেলের মাঠ কর্মীরা বলছেন নিরাপত্তা কর্মীদের উদাসীনতার কারণে প্রতিদিনই চুরি হচ্ছে মূল্যবান সব সিগন্যাল সামগ্রী। ফলে একেবারে বিকল হয়ে পড়েছে এই লাইনের সিগন্যাল সিস্টেম। দ্রুত যদি চুরি বন্ধে কার্যকর উদ্যোগ না নেওয়া যায়, তাহলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা বলে শঙ্কা তাদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে পদ্মা সেতু রেল প্রকল্পের মাওয়া প্রান্তে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে।
উজ্জ্বল। কম্পিউটার বেসড ইন্টারলকিং পদ্ধতি, সেই পদ্ধতিতে যে সিগন্যাল সেটি কিন্তু চলমান ছিল এবং দফায় দফায় যে চুরি হয়েছে, সেই চুরির কারণ উদ্ঘাটন বা এই নিরাপত্তার ব্যর্থতার জন্য কিন্তু এই রেল পুলিশকে দায়ী করা হচ্ছে এবং একই সঙ্গে যে এই সিস্টেম কার্যকর রাখবার ক্ষেত্রে যে রেল স্টেশনের অনেকটা দূরে যে সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালগুলোকে সুরক্ষার ব্যাপারে যে কার্যকরী পদক্ষেপ সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়নি। সেখানে কিন্তু গেল রাতেও মাওয়া স্টেশনের পাশে যে সিগন্যালের 3টি লাইট কিন্তু বিকল হয়ে গেছে এবং সেগুলো চুরি হয়েছে বলে স্টেশন ম্যানেজার জানিয়েছেন। এবং হাসানুর রহমান এখানকার স্টেশন ম্যানেজার, তিনি আমাদেরকে বলছেন যে এই পরিস্থিতির কারণে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তাদের রয়েছে। একই সঙ্গে যে এই পদ্মা রেল লিঙ্ক প্রকল্পে কিন্তু 48টি ট্রেন চলাচলের সক্ষমতা ছিল, যেখানে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন, কারণ এই অঞ্চলের আলু, অন্যান্য সবজি, ফসল এগুলো কিন্তু রাজধানীতে আনা নেওয়ার জন্য এই ট্রেন লাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু এখন কিন্তু মাত্র 6 জোড়া ট্রেন, 12টি ট্রেন চলাচল করছে এবং সেই ট্রেনগুলো কিন্তু এই স্টেশনে সবসময় থামছে না। এই যে দীর্ঘ গ্যাপ থাকছে, বিরতি থাকছে, এই সুযোগে কিন্তু চুরির আরো সুযোগ করে দেওয়া হচ্ছে। তো এই স্টেশনগুলো সচল না থাকবার কারণটা কি একটু যদি আমাদেরকে বলতেন। আমরা কথা বলছি এই স্টেশন ম্যানেজার হাসানুর রহমান। স্টেশন সচল আছে, তবে আরো ট্রেন বাড়লে হয়তো যাত্রী বেশি হতো, তখন চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। যখন জনসাধারণ বেশি থাকে তখন চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। আগের মতোই ট্রেন চলছে 6 জোড়া। আর চোরের উপদ্রব খুব বাড়ছে। আমাদের সিগন্যালের তার, সিগন্যালের ল্যাম্পপোস্টের বাতি, পয়েন্টের মেশিন, অনেক কিছু চুরি হচ্ছে। আমরা প্রতিনিয়তই রাত্রে আমাদের যে রেলের ওয়েমেনরা আছে তারা নাইট ডিউটিতে পাহারা দেয়, কিন্তু তারপর এই চোরের উপদ্রব থামানো যাচ্ছে না। গতকাল রাত্রেও আমাদের আন্ডারপাসে আগেও চুরি হয়েছে, তারপর লাস্টে যেই কয়টা বাতি জ্বলতো সেগুলো তারও গতকাল রাতে চোররা তার কেটে নিয়ে গিয়েছে এবং স্বাভাবিক ট্রেন পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা আশা করি এই সমস্যা থেকেও অচিরেই আমরা উদ্ধার হব। আমাদের আপনি বলছিলেন যে এখানে পাহারা রয়েছে, তাহলে পাহারা থাকবার পরে কেন ঘন ঘন চুরি হচ্ছে? পাহারা থাকার পর ওয়েমেনরা পাহারা দিচ্ছে, তারপরেও চুরি হচ্ছে। চোরের উপদ্রব খুব বেশি, কারণ 2-3জন ওয়েমেন একবার যদি পয়েন্ট পদ্মার দিকে যায় তাহলে শ্রীনগরের দিকে চুরি হয়, আবার যদি তারা শ্রীনগরের দিকে যায় আবার পদ্মার দিকে চুরি হয়। তা আপনার পরামর্শ কি, চুরি রোধে কি করণীয়? চুরি রোধে এই চোররে ধরতে হবে। যে আমি মনে করি এটা একটা সংঘবদ্ধ চক্র, তারা দেশের যে সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত করতে চায় এবং শুধু এই স্টেশন না, আমাদের রেলের অন্যান্য স্টেশনও এই ধরনের ঘটনা ঘটছে এবং আমি মনে করি যে এই চোর না ধরা পর্যন্ত এর সমাধান হবে না। তো এতবার চুরি হচ্ছে, চোর ধরা যাচ্ছে না কেন? চোর ধরা হচ্ছে, এই রোজার ভিতরেও চোর ধরা হয়েছে, যে নাট খুলছে এরকম হাতে নাতে চোর ধরা হয়েছে। তাদের বাংলাদেশ রেলওয়ে যে পুলিশ আছে ওনারা মামলা দিছে, তারা জেলে আছে, কিন্তু তারপরেও চুরি হচ্ছে। মানে চোর ধরা হচ্ছে কিন্তু তারপরেও চুরি হচ্ছে। চোর মানে সংঘবদ্ধ একটা গোষ্ঠী, আমার ধারণা এই নাশকতার সাথে জড়িত, এই চুরির সাথে জড়িত। কিন্তু এই যে লাইন তৈরি করা হয়েছে 48টি ট্রেনের সক্ষমতা নিয়ে, কিন্তু এখনো কোনো মালবাহী ট্রেন চলাচল করছে না, বা এই ট্রেনের সংখ্যা মাত্র 6 জোড়া কেন? মালবাহী ট্রেন সম্ভবত আমরা শুনতেছি চলাচল করবে সামনে, এটা হয়তো আমাদের ঊর্ধ্বতন স্যাররা বলতে পারবে ভালো, যে মালবাহী ট্রেন চলবে এবং এদিকে আরও বেশি ট্রেন চালানোর পরিকল্পনা রেলের আছে এবং মাওয়া স্টেশনেও আরও 2-4টা ট্রেন থামবে আমরা শুনতেছি, এই ধরনের পরিকল্পনাও আছে রেলের। আপনাকে ধন্যবাদ। এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত এই মাওয়া স্টেশনটি কিন্তু অনেক আধুনিকায়ন করা হয়েছে, তবে এখানে কিন্তু মাত্র 2টি ট্রেন থামানো হচ্ছে, যে কারণে কিন্তু যাত্রীরা এখানে এসে ফেরত যাচ্ছেন। এবং এই যে পদ্মা সেতু দিয়ে যে যানবাহন পারাপার হচ্ছে, অনেক মালবাহী যানবাহন চলছে, কিন্তু সেগুলো কিন্তু ট্রেনে যদি চলাচল সম্ভব হতো তাতে কিন্তু ব্যয় অনেক কমিয়ে আনা যেত, যানজট কমে যেত এবং এই দক্ষিণাঞ্চলের সঙ্গে যে রাজধানীর বাণিজ্যিক যে প্রক্রিয়া সেই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এই পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্প। এই ব্যাপারে কিন্তু দায়িত্বশীলরা বলছেন যে কিভাবে এটাকে কার্যকরী করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার। পদ্মা সেতু রেল প্রকল্পের মাওয়া প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন।
দেখছেন সকালের সময়। ঋণের কিস্তি পরিশোধে মেয়াদ পেরিয়েছে 2 বছর। অপারেশন নিয়ে এখনও আলোচনার মধ্যেই শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। পুরনো সিদ্ধান্তে জাপানকেই সরকার পরিচালনার দায়িত্ব দিতে বদ্ধপরিকর। প্রতিনিধিরা বলছেন, বাণিজ্যিকভাবে লাভজনক অবস্থান ঠিক রেখেই সিদ্ধান্ত নেবে সরকার। তবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি এড়াতে ওপেন টেন্ডারে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আকর্ষণীয় নির্মাণ শৈলী আর অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নির্মাণ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। 2024 সালের শেষে পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও এখনও শুরু হয়নি কার্যক্রম। অপারেটর নিয়োগে তৎকালীন আওয়ামী সরকার প্রাথমিক চুক্তি করেছিল বিনিয়োগকারী দেশ জাপানের সঙ্গেই, কিন্তু টার্মিনাল পরিচালনায় বিশ্ব স্বীকৃতি না থাকায় সমালোচনার মুখে পড়ে এ সিদ্ধান্ত। 5 আগস্ট সরকার পতনের পর নতুনভাবে পর্যালোচনা শেষে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় 3য় টার্মিনাল পরিচালনায় যোগ্য অপারেটর নিয়োগ হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। প্রায় 1.5 বছরে তা বাস্তবায়নে ব্যর্থ হয় ইউনূস সরকার। বর্তমানে বিএনপি সরকার আলোচনা করছে সেই জাপানের সঙ্গেই। উচ্চ ব্যয়ে পরিবর্তন এনে সংশোধিত প্রস্তাবও দিয়েছে জাপান। তবে দেরি না করে যে কোনো মূল্যে উভয়ের স্বার্থ ঠিক রেখে নতুন টার্মিনাল অপারেশনে আনতে আশাবাদী সরকার। ইন্টারেস্টের ভিত্তিতে কমার্শিয়াল ইন্টারেস্টে অফ দি এভিয়েশন সেক্টরে যে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট যেটা আছে ওইটা যাতে ওই টার্মসগুলো মিট করে। ঢাকার নতুন এই টার্মিনাল পরিচালনায় আগ্রহী বিশ্ব স্বীকৃত অনেক প্রতিষ্ঠান। বিপরীতে এয়ারপোর্ট পরিচালনায় অনভিজ্ঞ জাপানকে কেন চিন্তা করছে সরকার তা নিয়ে প্রশ্ন তুলছেন খাত সংশ্লিষ্টরা। জাপানের কোনো হিস্ট্রি নাই যে তারা আন্তর্জাতিক কোনো বিদেশে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর অপারেট করেছে। বিশ্বের নামি দামি অপারেটর যারা, তারা প্রস্তুত এখানে এসে অপারেট করার জন্য। আমরা তাদের কেন সুযোগটা দিচ্ছি না? ঝুঁকি না নিয়ে অর্থনৈতিক স্বার্থে উন্মুক্ত টেন্ডারে অপারেটর নিয়োগের তাগিদ দেন এই বিশেষজ্ঞ। বিনা টেন্ডারে জাপানকে এটা আনসলিসিটেড আমি বলবো, এটা দিয়ে দেওয়া দেশের স্বার্থের জন্য দীর্ঘস্থায়ী একটা প্রভাব পড়বে এবং সেটা নেতিবাচক প্রভাব পড়বে। গুঞ্জন রয়েছে 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর আধিপত্য হারাতে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন করে এর দায়িত্বে আসতে জোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. গণভোটের রায় না মানলে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দিয়েছে 11 দল। শনিবার বিকেলে রাজধানী বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে জোট নেতারা বলেন, ফ্যাসিবাদ কায়েম করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বর্তমান সরকারকেও। গণভোট নিয়ে জনরায় বাস্তবায়নের দাবিতে রাজপথে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বাইতুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলের আগে বাইতুল মোকাররম প্রাঙ্গণে 11 দলের নেতারা অভিযোগ করেন, সংস্কার এবং গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্যাসিবাদী হয়ে উঠছে সরকার। হুঁশিয়ারি দেন, ফ্যাসিবাদ কায়েম করতে গেলে অতীতের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে। সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। কর্মসূচিতে জ্বালানি তেল ও হামের সংক্রমণ ইস্যুতে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন 11 দলের নেতারা। সংসদের বাইরে বর্তমান সরকারের বিরুদ্ধে এই প্রথম রাজপথের কর্মসূচি দিল 11 দলীয় ঐক্য। ঐক্যের নেতাদের দাবি, দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নিতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নিলে এই কর্মসূচি আরও দীর্ঘায়িত হবে এবং রূপ লাভ করবে বৃহত্তর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলছেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার চায় সরকার।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতির অনুষ্ঠানে কথা বলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার করতে চায় সরকার। ফ্যাসিস্ট যেন ফেরার সুযোগ না পায় তা মাথায় রাখতে হবে বিরোধীদের। ফ্যাসিস্ট যাদের কারণে আজকে এই অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে, এই জায়গাটাকে আবার ফেরত আসতে হলে আমাদের আরও কষ্ট করতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। শনিবার দুপুরে ঝিনাইদহের ধৈলকুপা ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। এদিকে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সংস্কার চায় না, এমন কথা যারা বলে তারা চরম মিথ্যাবাদী। রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এইরকম তাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা বন্ধুগণ কোনো মতেই স্বীকার করে নেওয়া যাবে না। এ সময় রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক সংস্কারের পথ খালেদা জিয়াই শুরু করেছিলেন বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আগাম বৃষ্টি মৌলভীবাজার চা শিল্পের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। চৈত্রের তাপদাহের পরিবর্তে সহনীয় তাপমাত্রায় প্রুনিং করা চা গাছে আসতে শুরু করেছে কচি পাতা। সংশ্লিষ্টরা বলছেন, এমন আবহাওয়া থাকলে এবছর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। বৃষ্টি আর খরায় মৌলভীবাজারে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, যার বড় প্রভাব পড়ে দেশের মোট উৎপাদনের উপর। তবে চলতি বছর চৈত্রের তাপদাহের পরিবর্তে ফেব্রুয়ারি শেষ থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে বেশিরভাগ বাগানের প্রুনিং করা চা গাছে 1.5 থেকে 2 ইঞ্চি কচি পাতা গজিয়েছে। শ্রমিকরা বলছেন, কচি পাতা 8 থেকে 10 ইঞ্চি হলে উত্তোলনের কাজ শুরু হবে। এমনকি কয়েকটি বাগানের প্রুনিং ছাড়া গাছ থেকে শ্রমিকরা পাতা উত্তোলন শুরু করেছেন। এই বছর তো মনে করো পানিটা আগ্রা নিয়ে চলে আইলো, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমাদের প্রচুর পাতা হয়ে যাবে, তখন আমাদের কোনো সমস্যা থাকে না। আগামী রাউন্ডে আমরা যদি পাতা পাই তো উত্তোলন বাড়বে। আবহাওয়া অফিস বলছে, শুধু গত মার্চে মৌলভীবাজারে 186 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী মাসগুলোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিগত কয়েকদিন ধরেই এখানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী আরো কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী মাসে বা এপ্রিল মে মাসেও স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এমন পরিস্থিতি থাকলে এবছর চায়ের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে গাছের পর্যাপ্ত পরিচর্যার পরামর্শ টি অ্যাসোসিয়েশনের। আগাম বৃষ্টিপাত হয় চা শিল্পের আশা করি ভালো একটা প্রোডাকশন আইব এবং চার উৎপাদনটা বাড়বো। উইডিসাইড, পেস্টিসাইড সবকিছুই আমরা যদি প্রপারলি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা উৎপাদনে আরেকটা রেকর্ড করতে পারবো। চা বোর্ডের তথ্য মতে চলতি বছর দেশে 10 কোটি 40 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সংস্কারের অভাবে বেহাল দশা জামালপুরের মাদারগঞ্জের দুটি সেতুর। ভেঙে গেছে দুপাশের রেলিং। হাঁটার পথ হলেও চলছে হালকা ও মাঝারি যানবাহন। এদিকে সেতু দুটি অরক্ষিত হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পায়ে হাঁটার সরু সেতু, ভেঙে গেছে দুপাশের রেলিং। যানবাহন ওঠার কথা না থাকলেও চলছে হালকা ও মাঝারি যানবাহন। 1998 সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া উত্তরপাড়া ও কাটাখালী এলাকায় খাল পাড়াপাড়ে পায়ে হাঁটা দুটি সেতু নির্মাণ করা হয়। গত 28 বছরে সংস্কার না হওয়ায় ভেঙে গেছে রেলিং। ফুটব্রিজে কোনো যানবাহন চলাচল করার কথা না, তারপরও সাইকেল, মোটরসাইকেল, পণ্যবাহী ভ্যান সহ অন্যান্য হালকা ও মাঝারি যানবাহনও চলাচল করছে। এদিকে সেতু দুটি অরক্ষিত হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সেতু সম্প্রসারণ ও সংস্কারের দাবি এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে এই ঘাটারগুলো ভাঙ্গা, শিশু বাচ্চারা আছে যারা স্কুলে যায়, এদের জন্য অনেকটা রিস্ক হয়ে যায়। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা বাচ্চা নিচে পড়ে গেছিল। ব্রিজ থরথরের কাবে ব্রিজটা কোন সময় ভাঙে যায়, একটা হুন্ডা যদি আসে আমরা গাড়ি পার করা যায় না। গরু নিয়ে আসতেই গরু দৌড় মারে ব্রিজ থেকে পড়ে যায়, হাত পাশে ভেঙে
কাতর হয়ে পড়ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এডিপির প্রকল্পের মাধ্যমে সংস্কারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ব্রিজগুলি পরিদর্শন করেছি, ওখানে দেখতে পেয়েছি যে ব্রিজের রেলিংগুলো ভাঙ্গা। তো আমি ইউনো মহোদয়ের সঙ্গে আলাপ করে এডিপি প্রকল্প থেকে জিনিসগুলো মেরামত করার ব্যবস্থা নিব। দুটি ফুটব্রিজ দিয়ে প্রতিদিন মাদারগঞ্জ উপজেলার 15টি গ্রামের অন্তত 30,000 মানুষ চলাচল করেন। সময় সংবাদ, জামালপুর। হাজার কোটি টাকা ব্যয়ে বগুড়ায় 230 কিলোমিটার নদী পুনঃখনন ও তীর রক্ষা প্রকল্পের কাজ হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীতে আবারও পানির স্বাভাবিক প্রবাহ ফিরবে। শাহদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। একসময়ের করতোয়ার তীরে গড়ে উঠেছিল হাজারো বছরের পুরনো পুণ্ডনগর সভ্যতা। নদী কেন্দ্রিক গড়ে উঠেছিল এই অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবিকা। তবে দখলে দূষণের সে করতোয়া আজ বিলীন হওয়ার পথে। বগুড়া নদী খনন ও তীর রক্ষায় বিগত সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে জেলার করতোয়া, ইছামতি ও গজরিয়া নদী পুনর্খনন ও তীর রক্ষার প্রকল্প হাতে নেয় সরকার। এখানে গোসল করেছি, মাছ মেরেছি আমাদের সময়ে, আমরা ছোটতে যখন ছিলাম। করতোয়া নদীর যে অবস্থা চলে এসছে, এটা একটা ড্রেনেজের চেয়েও করুণ অবস্থা চলে আসছে। করতোয়া নদী উন্নয়ন সিস্টেম প্রকল্পের আওতায় থাকছে পুনর্খনন, ভূমি অধিগ্রহণ, নদীটির সংরক্ষণ, স্লোপ প্রোটেকশন, নদীটির রক্ষা এবং বাঁধ নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়ন হলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ বগুড়ার 8 উপজেলার মানুষ সরাসরি শেষ সুবিধা পাবেন। বেশ ভালো টল পানি ছিল, আমরা বহুত মাছ মারছি, সকলেই মাছ মেরে খাচ্ছে। আরো অনেক কাজ বাকি আছে, এটা খনন করা লাগবে। 2 ধার যদি আরো একটু উঁচু করে, মনে করেন আর একটু সুন্দর হবে। প্রথমে নদীতে ফুল খনন হবে, এরপরে জাস্ট যেহেতু এখানে পানি ধরে রাখা একটা কনসেপ্ট আমরা নিয়েছি, যার জন্য আমরা 121টি হাম্প তৈরি করব, যার ফলে প্রায় 2 মিটার পানি ধরে রাখা সম্ভব হবে বলে আমরা আশা প্রকাশ করছি। পরিবেশবাদীরা বলছেন, করতোয়া নদী পুনর্খননের মধ্য দিয়ে এই অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসবে। আমাদের সরকারিভাবে যে চিন্তা করছে যে প্রকল্পটি নিয়ে, সেটি নিলে হয়তো আমাদের করতোয়াকে বাঁচানো যাবে এবং করতোয়ার যে আপনার হচ্ছে খনন এবং দূষণ মুক্ত করা এবং কলকারখানার যে বর্জ্য সেটি হচ্ছে করতোয়াতে ফেলানো হয়, সেটাও একটা ব্যাপার। এগুলোকে যেন বন্ধ করা হয়। করতোয়া নদী উন্নয়ন সিস্টেম প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1122 কোটি টাকা। করতোয়া নদী উন্নয়ন নামের এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতিতেও গতি ফিরবে, পাশাপাশি করতোয়া ফিরে আসবে তার আপন রূপে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি সরাসরি প্রত্যাখ্যান করে একে বোকামিপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে ইরান। পাশাপাশি পরিস্থিতি আরও জটিল করলে গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেয় তেহরান। এদিকে ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় ইসরায়েলি হামলায় 5 জন নিহত ও 170 জন আহতের খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায় পেজেশকিয়ান প্রশাসন। শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবে একে অপরকে পঙ্গু করে দিতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার ইরানের অর্থনীতির বড় উৎস বিভিন্ন পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে বেশ কয়েকজন নিহত হন। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়। এর আগে ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতা 70% ধ্বংস করার দাবি করেন তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে। অব্যাহত হামলায় চুপ করেনি ইরানও। তেল আবিবকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুটছে তারা। পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মিত্র সংগঠন। একই দিন ইসরায়েলের সাফেদ শহর, মেরন এয়ার কন্ট্রোল বেস, মেতুলা ও গোলানি ব্রিগেডের সদর দপ্তর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যৌথভাবে ইসরায়েলে হামলার কথা জানায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউতি। কুয়েত জানিয়েছে 24 ঘন্টায় তাদের আকাশসীমায় 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 19টি ড্রোন প্রবেশ করেছে, যা প্রতিহত করা হয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত 23টি ক্ষেপণাস্ত্র ও 56টি ড্রোন মোকাবিলার কথা জানায়। এদিকে যুদ্ধ চলাকালীন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছে ইরান। পাশাপাশি নিজেদের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে নিহত জেনারেল কাসেম সোলাইমানির আত্মীয়দের আটক করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।
মধ্যপ্রাচ্য সংঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প বলেন ইরানকে হরমুজ খুলে দিতে হবে, না হলে তাদের উপর নরক নেমে আসবে। বার্তায় আগের 10 দিনের আলটিমেটামের কথা স্মরণ করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন সময় ফুরিয়ে আসছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সরাসরি এই হুমকি প্রত্যাখ্যান করেন ও একে অসহায় ও বোকামিপূর্ণ পদক্ষেপ আখ্যা দেন। তারা স্পষ্ট জানান এমন চাপ প্রয়োগে তেহরান নতি স্বীকার করবে না, এমনকি যুদ্ধ বিস্তৃত করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য গোটা অঞ্চলকে জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। এদিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ভয়াবহ প্রভাব ফেলছে জ্বালানি সংকট। বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় হাসপাতাল, পানি পয়ঃনিষ্কাশন ব্যবস্থাতেও ব্যাঘাত ঘটছে। পাল্লা দিয়ে তীব্র হচ্ছে বেঁচে থাকা মানুষের আর্থিক সংকট। মধ্যাঞ্চলের আল জাওয়াইদায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলার ভয়াবহ দৃশ্য সামনে এসেছে। পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিনে খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলের গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি। গাজা সিটি ও জাবালিয়াতেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রতিদিনই এমন হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এদিকে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে গাজায় পানি পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় 75টি পানির কূপ বিদ্যুতের উপর নির্ভরশীল, যা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলোর নিরাপদ পানির সংকট আরও তীব্র হয়ে উঠছে। আল শিফা সহ বিভিন্ন হাসপাতাল জেনারেটরের উপর নির্ভর করে চলছে, কিন্তু জ্বালানি সংকটে সেগুলোও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেড ক্রস বলছে স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। একই সঙ্গে খান ইউনিসে মানুষ ভিড় করছে দাতব্য রান্নাঘরে, কারণ বাজারে পণ্য থাকলেও কেনার মতো অর্থ নেই অধিকাংশ পরিবারের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠকের পরে কথা জানান তিনি। এদিকে আলোচনার মধ্যে ইউক্রেনের রুশ হামলায় 15 জন নিহত হয়েছেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। হতাহত হচ্ছে অনেক মানুষ। খার্কিভ অঞ্চলে একাধিক শহর ও গ্রামে সামরিক অভিযানে প্রাণহানি ঘটেছে। সুমি অঞ্চলে ড্রোন নিক্ষেপ করলে আহত হন শিশুসহ অনেকে। দক্ষিণ পূর্বাঞ্চলের নিকোপোলে একটি বাজারে ড্রোনের আঘাতে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। দোনেৎস্কেও প্রাণহানির খবর মিলেছে। ইউক্রেনের দাবি, এক রাতে প্রায় 3 শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া, যার বেশিরভাগই ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কিছু ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে এবং বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। জবাবে রাশিয়ার রোস্তভ অঞ্চলে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা, যেখানে হতাহত ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরদোয়ান আবারও রাশিয়া ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার উপর গুরুত্ব দেন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন। জেলেনস্কি জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। যে কোনো ফরম্যাটে নেতাদের পর্যায়ের বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে আলোচনা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানায় কিয়েভ। জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে কূটনৈতিক পথকে সক্রিয় করার উপর জোর দিচ্ছে ইউক্রেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের মধ্যপ্রদেশের একটি বহুতল ভবন ধসে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আজকে পড়াদের উদ্ধারের কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিয়ম না মেনে ভবনের নির্মাণ কাজ এবং পাশের জমিতে খনন একসঙ্গে চলার কারণেই এমন দুর্ঘটনা বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। ভারতের মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় একটি বহুতল ভবন হঠাৎ ধসে পড়ে। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। ধসের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে যোগ দেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও শাহডোল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, ভবনের ওপর তলায় চলমান নির্মাণ কাজ এবং পাশের জমিতে একসঙ্গে খনন কাজই ধসের মূল কারণ। অভিযোগ রয়েছে, এসব কাজের জন্য প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি, ফলে অবৈধ নির্মাণ ও নিরাপত্তা মানদণ্ড না মানার বিষয়টি সামনে আসছে।
ঘটনার পর স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনুমোদনহীন নির্মাণ চললেও আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রথমবারের মতো ছাদখোলা বাসের সংবর্ধনা পেলেন দেশের পুরুষ ফুটবলাররা। এর আগে সাফ জয় করে নারী ফুটবলাররা 3 বার এমন আয়োজনের মধ্য দিয়ে গেলেও এবার স্বপ্ন পূরণ হলো অনূর্ধ্ব 20 দলের। রাজধানীর চষে বেরিয়ে হাতিরঝিলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় সাফ চ্যাম্পিয়নদের বরণ করে নেয়ার এই আয়োজন। তাদের এই অর্জনে স্বপ্নবাদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে উচ্ছ্বসিত বাফুফের শীর্ষকর্তারা। বাংলাদেশের 2024-এর পর 26 আবারও সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপা বাংলাদেশের। ট্রফি ধরে রাখার চমৎকার এক স্বস্তি নিয়ে মালদ্বীপ থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে মিঠু চৌধুরী, রোনান সুলিফানরা। এবারের দলটা আরও বেশি পরিপক্ক, আরও সমৃদ্ধ, আর তাই তাদের ঘিরে উন্মাদনাটাও একটু বেশি। প্রথমবার যখন এই আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, ফুটবলারদের জন্য ছিল না বলার মতো কোনো আয়োজন, কিন্তু এবার অনন্য কিছুই করে দেখালো বাফুফে। খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য তৈরি হলো ছাদখোলা বাস, সেই বাহনে চড়ে চ্যাম্পিয়নদের রাজধানী যাত্রা। ভারতের বিপক্ষে অমন একটা হাই ইন্টেন্স ম্যাচের পর লম্বা যাত্রা, ফুটবলারদের ক্লান্তি ভর করবে এটাই স্বাভাবিক, কিন্তু তারা প্রাণ শক্তিতে টইটম্বুর। চ্যাম্পিয়নদের বহন করা বাস রাজধানীর বুক চিরে এগিয়ে চলল সংবর্ধনা স্থলের দিকে। রেলিং ধরে গোটা পথে উদযাপন আর ভক্তদের অভিবাদনে প্রাণোচ্ছল উল্লাস। অনূর্ধ্ব 20-এই এই সুলিভান মিঠুরা অনেক পরিণত। তাদের পারফরমেন্স থেকে শুরু করে মানসিক দৃঢ়তায় আগামীর ভরসা, যা উচ্ছ্বসিত করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকেও। আমিনুল হক মনে করেন, এই বয়সেই তারা প্রস্তুত জাতীয় দলের জন্য। এই জয় আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই খেলোয়াড়রা আগামীর যে বাংলাদেশের টপ টিম, বাংলাদেশের ন্যাশনাল টিমে, মূল ন্যাশনাল টিমে খেলার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং আশা করি এই টিমটাকে ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। 2015 থেকে 26 এই 11 বছরে অনূর্ধ্ব 20 ফুটবলারদের নিয়ে সাফ আয়োজন করেছে 8 আসর, যার 6টিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। 2 বার করে লাল সবুজের স্বপ্ন চুরি করেছে নেপাল, ভারত। 24-এ নেপালকে হারিয়ে প্রতিশোধ তুলেছে লাল সবুজ। এবার ভারত বধের মহাকাব্য, যা ইঙ্গিত করছে বাফুফের ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সঠিক পরিক্রমা। ডেভেলপমেন্টটা হয় পাইপলাইন দিয়েই। আজকে যারা আন্ডার 20 চ্যাম্পিয়ন হলো, এর আগামীতে ন্যাশনাল টিমের জন্য তৈরি হচ্ছে। আবার যারা আন্ডার 19 আছে তারা আন্ডার 20 খেলবে, আন্ডার 17 এগিয়ে আসবে, আন্ডার 15 আন্ডার 17-এ জায়গা নেবে। আমরা এই পাইপলাইনটা গড়ে তোলার দিকে বেশি নজর দিয়েছি। এই চ্যাম্পিয়নশিপটা আমাদেরকে নতুন করে প্রেরণা দিয়েছে। রাজধানী চষে বেরিয়ে হাতিরঝিলের এমফি থিয়েটারে জমকালো আয়োজন। এর আগেও লাল সবুজের অর্জনে আলোকিত হয়েছে এই মঞ্চ। এমন আয়োজন বারবার ফিরে আসুক দেশের ফুটবল পতাকা বিশ্বমঞ্চে ওড়ানোর লক্ষ্য নিয়ে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বোর্ডের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না পরিচালকরা। এনএসসি তদন্ত করলেও স্বাভাবিক গতিতে কাজ করছে বিসিবি, জানিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু। চতুর্থ বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি। মেয়াদ বাড়ানো হয়েছে ওয়ানডে ও টি-20 দলের অধিনায়কদের। স্পেশালিস্ট স্পিন কোচ করা হয়েছে মোহাম্মদ রফিককে। গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সরকারি সিদ্ধান্তে নিজেদের দায় দেখছে না বোর্ড বলেও জানান পরিচালকরা। এনএসসির তদন্তের প্রেক্ষিতে বিসিবির কমিটি বাতিলের খড়গ মাথায় নিয়ে সভায় বসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। নানা কারণে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির শেষ সভা বলেও ধরে নিয়েছেন অনেকে। এদিন সন্ধ্যার পর পদত্যাগ করেছেন আরও 3 পরিচালক। 6 ঘন্টার ম্যারাথন সভা শেষে গণমাধ্যমের সামনে 4 পরিচালকের কথায় অবশ্য মনে হবে সব স্বাভাবিক। নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবনা নেই তাদের। নির্বাচনী অনিয়ম তদন্তে গঠিত কমিটির রিপোর্ট নিয়েও বিচলিত নন পরিচালকরা। নতুন করে কোনো আলোচনা হয় নাই। আপনারা দেখেছেন যে যারা পদত্যাগ করেছে তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। লেট দেম ডু দেয়ার ওয়ার্ক। যার যার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে কিছু হয়, উই আর নট ওয়ারিড। আমরা শুধু ফরওয়ার্ড লুকিং, দুটি জিনিস আরও করা যায়। আমরা সবাই দায়িত্বশীল এখানে যারা আছে এবং আমরা যে কাজ আমাদের করার কথা আমরা সেদিকে আসলে লক্ষ্য রাখছি। বোর্ড সভায় গৃহীত হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। মেয়াদ বাড়ল ওয়ানডে ও টি-20 অধিনায়কের। বিশেষজ্ঞ স্পিন কোচ হলেন মোহাম্মদ রফিক। ওডিআই এবং টি-20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন
দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। প্লেয়ার্স, আম্পায়ার এবং সংশ্লিষ্টদের জন্য আমরা পেনশন স্কিম চালু করতে যাচ্ছি। মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। আমরা যে পিছনে ফিরে তাকে 3 জন স্পিন কোচ বুঝে আমরা খুঁজে পাবো না আমাদের দেশের ভেতরে। সো ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। বিসিবি ক্লাব দ্বন্দ্বে মাঠে গড়াচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ। এই বোর্ডের অধীনে খেলতে রাজি নয় অধিকাংশ ক্লাব। তারপরও 8 এপ্রিল সভা ডেকেছে বিসিবি, না হলে বিকল্প ভাবছে বোর্ড। আমাদের সবারই একটা উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের উন্নয়ন। তো আমরা মনে করি যে এবং আমরা আশাও করি যে আমাদের এই আহ্বানে সবাই সাড়া দিবেন, সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন। যদি এরকম যদি হয়েই যায় তাহলে তখন আমরা বিকল্প ভাবব। মুস্তাফিজ ইস্যু থেকে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির শুরু, তারপর জল গড়িয়েছে অনেক দূর। সামনে বাংলাদেশ নারী দলের ভারতে, ভারত পুরুষ দলের বাংলাদেশে আসার কথা। এই সূত্র ধরে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা ক্রিকেট বোর্ডের। ইন্ডিয়াতে এখনো আমরা ওটা জানার জন্য ইন্ডিয়াকে মেল করেছি। এই মেলের মধ্যে সেটাও ছিল। তো আমরা এক্সপেক্ট করছি ওরা আমাদের জবাব দেবে এবং আশা করছি যে আমাদের হোস্ট করবে অদূর ভবিষ্যতে। এবং আমরা জানি যে বিশ্বকাপে ঘিরে কিছুটা ওদের সাথে সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে, এটা তো অবশ্যই। বাট আশা করছি যে আবার আমরা উইল রিভাইভ দিস রিলেশনশিপ এবং ওদের সাথে এইসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে দিয়ে আবার আমাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের চাপেই নাকি বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি। নিজেদের কাঁধে দায় নিতে রাজি নয় ক্রিকেট বোর্ড। বিসিবি নাকি ভারতেই বিশ্বকাপ খেলতে রাজি ছিল, যদিও সে সময় এ ধরনের কোনো বক্তব্যই পাওয়া যায়নি তাদের কাছ থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হামের প্রকোপ সারা দেশে, ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান শুরু আজ। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে দেওয়া হবে ভিটামিন এ। হরমুজ প্রণালীতে আটকা চালান, ক্রুড অয়েল সংকটে বন্ধের শঙ্কা ইস্টার্ন রিফাইনারি। এপ্রিলের মাঝামাঝি আসবে 1 লাখ টন। পরিশোধিত জ্বালানি সরবরাহ নিশ্চিতে জোর। চুরি গেছে সংকেত বক্স, স্টেশন সংযোগ কেবল, পুরোপুরি বিকল ইন্টারলক সিস্টেম। ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল প্রকল্পের সিগন্যাল ব্যবস্থাপনা। ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।